নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। তরুণী দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বারুইপুরে। প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। দুদিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছাকাছি একটি জলাশয় থেকে দেহ ভাসতে দেখা যায়। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। এই ঘটনায় বারুইপুর থানার ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই প্রেমিক সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ আধিকারিকেরা। নির্যাতিতার সাথে ফেসবুকে আলাপ হয় অজয় মণ্ডল নামে এক যুবকের। অজয়ের বাড়ি বারুইপুরের মদনপুরে। নির্যাতিতার বাড়ি নরেন্দ্রপুর থানার কুরগাছি এলাকায় থাকত। অভিযুক্তের বাড়ির কাছাকাছি নির্যাতিতার মামার বাড়ি। শুক্রবার রাত 8টা নাগাদ প্রেমিক বাড়ি থেকে ফোন করে নির্যাতিতাকে ডেকে নিয়ে যায় বলে জানা গেছে। বেশ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের পক্ষ থেকে। অভিযুক্ত অজয় এলাকার খারাপ ছেলে হিসেবেই পরিচিত। এলাকার নানান মহিলাদের প্রতি কটূক্তি করত বলে অভিযোগ করে এলাকাবাসী। ঘটনায় দেহ উদ্ধার করা হয়েছে একটি পুকুর থেকে। আজ তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রাত 11টার পর নির্যাতিতার ফোন বন্ধ হয়ে যায়। এখনো ফোন পাওয়া যায়নি। রবিবার একটি পুকুরে দেহ ভাসতে দেখে এলাকাবাসী। দেহ উদ্ধার করে পুলিশ এবং পরিবার সূত্রে জানা গিয়েছে, 1 জুলাই দিদিমার সাথেই বারুইপুর মদনপুরে মামা গৌতম মণ্ডলের বাড়িতে আসে নির্যাতিতা। সেই থেকেই মামার বাড়িতেই ছিল। থানায় মিসিং ডায়েরির অভিযোগ করেছিলাম। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে যখন কালকে সকালে যখন লাশটা খুঁজে পেলাম, তারপরে পুলিশকে আবার ফোন করলাম। পুলিশে ফোন করার পরে পুলিশ তদন্ত করার পরে দুটো আসামিকে আমরা ধরেছি। কিভাবে লাশ পেয়ে মানে কিভাবে পেলেন আপনারা? ভাগ্নিকে খুঁজে পেয়েছেন কিভাবে? পাড়ার কিছু লোক বাগান থেকে আসার সময় তারা দেখতে পেয়েছে যে পুকুরে লাশটা ভেসে উঠেছে। কি অভিযোগটা কি করেছেন? অভিযোগটা এখন আমরা মার্ডার কেসের অভিযোগ করেছি। কিভাবে হয়েছে? আপনার ভাগ্নিকে কি জোর করে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন? আমার ভাগ্নিটাকে জোর করে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এটা 4-5 জন মিলে ধর্ষণ করেছি। ধর্ষণ করে তারপরে কি করে? তারপর তাকে গলা টিপে মেরে দিয়েছি। যারা করেছে তারা কি পরিচিত? তাদের সঙ্গে কিভাবে আপনার ভাগ্নির আলাপ হয়েছিল? এটা তাদের সঙ্গে ফোনে আলাপ হয়েছিল, মানে ফেসবুকের মাধ্যমে আলাপ হয়েছিল। এখন কি চাইছে? এখন চাই তো শাস্তি চাইছি। কারা কারা তাদের নাম জানেন? কারা কারা এই ঘটনায়? দুজনের নাম আমরা শুনেছি, বাকি আর নাকি তাদের নাম জানা যায়নি। চাই ওর শাস্তি হোক। ওইরকম পোকা বাইরে ঘুরে বেড়ালে ও আবার কোন মেয়ের ক্ষতি করবে। আমরা চাই ওর শাস্তি হোক, ভালো করে শাস্তি হোক। পাড়ায় কেমন ছেলে? একদম বাজে লক্ষ্য ছেলে, সব থেকে বাজে লক্ষ্য ছেলে। এমন কোনো মেয়ের পিছনে নেই, বাচ্চা থেকে বড় থেকে বউ থেকে সবাই পিছনে লাগে। অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে ডিভিসি ডিটিপিএস এর নতুন ইউনিট সম্প্রসারণের জন্য পাঁচিল দেওয়ার কাজ। এমনই অভিযোগ ডিটিপিএস ডিভিসির শ্রমিক সহ ডিটিপিএস এলাকার 5 থেকে 6টি গ্রামের মানুষদের। এই পাঁচিল দিতে গিয়ে কারখানার সন্নিহিত যে 5 থেকে 6টি গ্রাম আছে, সেখানে ঢোকা বেরোনোর রাস্তা কিভাবে হবে তা কোনো দিশা নেই। এমনই অভিযোগ গ্রামবাসী সহ শ্রমিকদের। ডিটিপিএস কর্তৃপক্ষের পরিকল্পনার অভাব রয়েছে বলেছেন শ্রমিক থেকে সাধারণ গ্রামবাসীরা। সোমবার এই ইস্যুতে ভিলেজ কোঅর্ডিনেশন কমিটি ও শ্রমিকেরা ডিটিপিএস কারখানার গেটে অবস্থান বিক্ষোভে সামিল হয়। তাদের দাবি, পাঁচিল দেওয়ার কাজ কর্তৃপক্ষ ত্বরান্বিত করুক, যাতে খুব শীঘ্রই ডিভিসির নতুন 800 মেগাওয়াট ইউনিটের নির্মাণ কার্য শুরু হতে পারে। অবস্থান মূলত আমরা দেখুন, ডিটিপিএস ইউনিট যে 4টে চলছে, 4টে ইউনিট বন্ধ হয়ে গেছে এবং কাটিং এর কাজ চালু হয়ে গেছে। কাটিং চলছে। কাটিং চলার পরেও ডিটিপিএস এ যে আমাদের যে বাউন্ডারি ওয়াল, সেই বাউন্ডারি ওয়ালের কাজ দ্রুততার সাথে চলছে না। বাউন্ডারি ওয়ালের কাজ খুব ধীর গতিতে চলছে এবং আমাদের এখানে কাটিং এ 200 শ্রমিক কাজে ঢুকেছে। 200 শ্রমিক কাজ করার পরেও আমাদের 400 শ্রমিক বেকার ভাই বাইরে বসে আছে। কাজ শেষ হওয়ার পর কি করে চালাবে? এই কাজ থাকতে থাকতে যাতে নতুন প্ল্যান তৈরি করা যায়, এই ওয়ার্কাররা আবার সেই জায়গায় যুক্ত হতে পারে এবং যারা কাজ তাদের পরিবার কিভাবে চলবে সেই চিন্তা ভাবনায়। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার।
রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় ক্লাস্টার লেভেল নাটাগড় স্বামী বিবেকানন্দ সেরা সমিতি। ফুটবল নিয়ে এবার ছাত্রদের সাথে মাঠে নামলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শতাধিক প্রাচীন ইতিহাস বিজড়িত পানিহাটি নাটাগড় এলাকায় অবস্থিত স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয়, যেখানে দিনে দিনে কমছে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা। আর তাই বিদ্যালয় পড়াশোনার পাশাপাশি এবার খেলাধুলার প্রতি ঝোঁক বাড়িয়ে বিদ্যালয়ের ছাত্র বৃদ্ধিতে তৎপর হলে স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস চ্যাটার্জি। এই বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে বিদ্যালয় সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। ক্লাস্টার লেভেল জয়ী করে নাটাগড়ের স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয়কে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার লড়াইকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিদ্যালয়ের ছাত্ররা। জোর কদমে চলছে তার আগের প্রস্তুতি। সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট এমন একটি মর্যাদাপূর্ণ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট যা প্রতি বছর ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয়ে থাকে, যা 1960 সাল থেকে প্রথম শুরু হয়। আর এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে জয়লাভের আশায় জেলা স্তর পেরিয়ে ক্লাস্টার লেভেলের জয়লাভের জন্য প্রস্তুতি চলছে স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয়ের ছাত্রদের। প্রতি বছরের মতো এবছরও ইতিমধ্যেই সুব্রত কাপের এ রাজ্যের চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। আগামী 27শে জুন হাওড়ায় রয়েছে সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার ক্লাস্টার লেভেলের টুর্নামেন্ট। আর সেই প্রতিযোগিতায় জয়লাভের জন্য বিদ্যালয়ের ফুটবল কোচ তপন রাউত এর তদারকিতে চলছে ছাত্রদের প্রস্তুতি। মোবাইল নয়, মাঠ হয়ে উঠুক সঙ্গী। বর্তমান প্রজন্মকে মাঠমুখী করে তোলার জন্য স্কুলে সপ্তাহে প্রায় প্রতিদিন নিয়মিত আগামীতে খেলার ক্লাস শুরু করা হচ্ছে, প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস চ্যাটার্জি। যে সময় দাঁড়িয়ে মাঠে নেমে খেলার বদলে অনলাইন খেলার প্রতি ক্রমশ ঝোঁক বাড়ছে পড়ুয়াদের, যার জেরে অনেক সময় নীল তিমির মতো মারণ খেলার খপ্পরেও পড়ছে পড়ুয়ারা। এসব থেকে মুক্তির পথ খোলা। আর তাই ছাত্রদের শরীর চর্চা এবং মানসিক বিকাশের স্বার্থে বিদ্যালয়ের ছুটির পর ক্লাস শেষে মাঠ প্রাঙ্গণে নিয়মিত ফুটবল খেলার চর্চা করার জন্য উদ্যোগী হলে বিদ্যালয় কর্তৃপক্ষ। আর এর ফলে আগামীতে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাবে, এমনটাই আশাবাদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস চ্যাটার্জি। পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের নিয়মিত খেলাধুলার চর্চা পেয়ে আগ্রহী এবং বিদ্যালয়ের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি ও উৎসাহিত বলে জানান বিদ্যালয়ের প্রধান ছাত্র শুভজিৎ সরকার। এই স্কুলের ছাত্রদের পেয়ে খুবই খুশি আছি। সবাই খেলা ছাত্র, ফুটবল খেলে, ফুটবলটা জানে। আর এই টুর্নামেন্টে হচ্ছে সুব্রত কাপ ফুটবল ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। এটা তো আমরা সাব ডিভিশনের চ্যাম্পিয়ন হয়ে আমরা ডিস্ট্রিক্টে কোয়ালিফাই করেছিলাম। কোয়ালিফাই লাস্ট ডেতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি টাইব্রেকারে। তো টাইব্রেকার চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর আমরা কোয়ালিফাই করেছি স্টেট লেভেলে, ক্লাস্টার লেভেলে হাওড়াতে অর্গানাইজ হয়েছে 27 তারিখে নেক্সট রাউন্ডের খেলা। 27 তারিখে আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারি, ওখান দিয়ে আমরা স্টেট লেভেল খেলতে দিল্লিতে যাব। তো আমাদের এখন লক্ষ্য আছে দিল্লিতে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে এই স্কুলের নাম, আমাদের ছাত্ররা যেভাবে খেলছে আরও যেন নাম নিজেদের উজ্জ্বল করতে পারে, আর ভবিষ্যতে যেন আরও ভালো জায়গায় খেলতে পারে, এটাই। আপনি দীর্ঘদিনে এই খেলার সাথে যুক্ত, তো সেক্ষেত্রে আপনি কি চাইবেন যে এই প্রতিদিন অন্যান্য পড়াশোনার পিরিয়ডের সাথে সাথে খেলার বিষয়টা একটা পিরিয়ড হিসেবে রাখা হোক? হ্যাঁ, অবশ্যই। এটা স্কুলে একটা মানে প্রতিদিন একটা করে সাবজেক্টের বদলে একটা করে খেলার পিরিয়ড যদি থাকে প্রতিদিন, তাহলে এটা বেটার হবে। যারা খেলতে চাইছে তারা আরও যেন মাঠে আসতে পারে, পড়াশোনার সাথে সাথে তারা খেলতে পারে। এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করতে পারেনি তারাও এসে খেলতে পারবে। সব স্কুলকেই রিকোয়েস্ট করা হচ্ছে যে যাতে এটা পিরিয়ড থাকে, খেলার পিরিয়ড থাকে একটা করে। আর এই বিষয়ে কি মানে এই স্কুলের ক্ষেত্রে উদ্যোক্তাদের বা কর্তৃপক্ষের কেমন তৎপরতা বা উৎসাহ? সহযোগিতা খুবই ভালো।
স্কুলে যেরকম সাপোর্ট পেয়েছি, আমরা নাটাগড় ফেন্সিং অ্যাসোসিয়েশন থেকে খুব ভালো সাপোর্ট পেয়েছি, আর সাপোর্ট পাওয়ার কারণেই আমরা এখানে আছি। নাটাগড়ের ফেন্সিং ক্লাবের মাঠ, আমরা ক্যাম্পিং সব ওখানেই, আমাদের ছেলেরা ক্যাম্পিংয়ে ওখানে প্র্যাকটিস হয়েছে, দীর্ঘদিন 2 মাস ধরে প্র্যাকটিস চলছে, ক্যাম্পিং ওইখানেই হচ্ছে। তো সহযোগিতা, খুব ভালো সহযোগিতার জন্য আজকে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আপনার নাম? আমার নাম তপন রাউত, স্বামী বিবেকানন্দ সেবা সমিতি। বিদ্যুতের ছোবলে অস্বাভাবিকভাবে একটি বন্য হাতি মারা যাওয়ায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি প্রকাশ্যে এলো অমরপুর বীরগঞ্জ থানাধীন অমরপুর উদয়পুর সড়কের গান্ধারী এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অমরপুর বন বিভাগের কর্মী সহ বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। প্রাথমিক ধারণা অনুযায়ী জানা গিয়েছে, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে হাতিটি মারা গিয়েছে, এমনটাই জানান এক বন আধিকারিক। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।